সেই মানুষটি, সেই ব্যক্তিটি সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। প্লেটো, থ্যালেস, অ্যারিস্টটল, সক্রেটিস, হিউম, হেগেল, ফুকো। আমরা শুধু শুধু কেন ফিলোসফি পড়তে যাব? আমরা তা থেকে কি পাবো সেটাও তো আমাদের জানতে হবে। এদের না ছিল প্রচুর টাকা পয়সা, না ছিল প্রচুর ধন দৌলত। কেন ওরা বেঁচে আছে বলুন তো? কি ছিল এদের মধ্যে? সার্ত্র, মার্কস, দেরিদা। সেই মানুষই একজন প্রকৃত মানুষ যে আত্মসচেতন। এরা সবাই জ্ঞানের অন্বেষণে তাদের গোটা জীবনটাই ব্যয় করেছেন। আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই পৃথিবী বা প্রকৃতির যে জিনিসকে দেখি, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিনিয়াস মাইন্ডসেট 3.1। আজকে আমরা খুব ছোট করে বোঝবার চেষ্টা করব, অত্যন্ত শর্ট ফর্মে আমরা বোঝার চেষ্টা করব ফিলসফি কাকে বলে বা দর্শন কাকে বলে, আর ফিলসফি বা দর্শন আমাদের জীবনে কি কাজে লাগে। তো এবার চলুন শুরু করা যাক। এই পৃথিবীর জন্ম মোটামুটি 13.8 বিলিয়ন বছর আগে। আর মানুষের জন্ম মোটামুটি অ্যাপ্রক্সিমেট 20 লাখ বছর আগে। কত মানুষ এসেছে, চলে গেছে, কেউ তাদের মনে রাখেনি। এই এত বছর, এত লক্ষ কোটি বছর ধরে অসংখ্য মানুষ জন্মেছে, তারপর তারা মরে গেছে, কিন্তু কেউ তাদের মনে রাখেনি। এমনকি আজকের এই পৃথিবীতে বা অতীতেও প্রচুর ধনী মানুষ, অনেক ব্যবসায়ী, বণিক, রাজা, এরাও এসেছিল, এসেছে, আসছে, তারপর তারাও আবার চলে যাচ্ছে পৃথিবী থেকে। কেউ তাদের মনে রাখে না। কিন্তু প্লেটো, থ্যালেস, অ্যারিস্টটল, সক্রেটিস, হিউম, হেগেল, ফুকো, সার্ত্র, মার্কস, দেরিদা, এইসব মানুষগুলোকে কিন্তু এই পৃথিবীতে সকলে মনে রাখে। এরা এই পৃথিবীতে এসেছে, আবার অন্যদের মতো এই পৃথিবী ছেড়ে একদিন চলেও যাবে, কিন্তু সবাই তাদের মনে রেখেছে। এদের না ছিল প্রচুর টাকা পয়সা, না ছিল প্রচুর ধন দৌলত, তবুও এরা আজও আমাদের মনের মধ্যে বেঁচে আছে। কিন্তু কেন ওরা বেঁচে আছে বলুন তো? কি ছিল এদের মধ্যে যার জন্য আমরা আজও এদের মনে রেখেছি? এদের সবার মধ্যে এমন একটা জিনিস ছিল যেটা সাধারণত অন্য সব মানুষের মধ্যে পাওয়া যায় না। সেটা কি জানেন? সেটা হলো জ্ঞান, জ্ঞানের প্রতি ভালোবাসা। এরা সবাই জ্ঞানের অন্বেষণে তাদের গোটা জীবনটাই ব্যয় করেছেন। এরা প্রত্যেকেই ছিলেন দার্শনিক, আর এরা যে জ্ঞানের চর্চা করতেন তাকে বলা হয় দর্শন, যার ইংরাজি শব্দ হল ফিলসফি। ফিলসফি শব্দটা এসেছে মূলত দুটো গ্রিক শব্দ থেকে। ফিলো অর্থাৎ লাভ বা ভালোবাসা, আর সোফিয়া অর্থাৎ জ্ঞান বা নলেজ।
এই ফিলো আর সোফিয়া এই দুটো শব্দ মিলে হয়েছে ফিলোসফি, অর্থাৎ যেসব মানুষের জ্ঞানের প্রতি ভালোবাসা আছে তাদের কাজটাকেই, তাদের সাবজেক্টটাকেই বলা হয় ফিলোসফি, আর সেই সব মানুষদের বলা হয় ফিলোসফার বা দার্শনিক। এদের প্রত্যেকেই জীবন ও মানুষকে নিয়ে এত গভীর জ্ঞান অর্জন করেছিলেন এবং তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন যাতে করে মানুষ তার জীবন, সময় এবং পৃথিবীকে গভীরভাবে বুঝতে পেরেছে, আর তারই ফলে সে নিজেকেও গভীরভাবে চিনতে, জানতে শিখেছে, যার ফলে সে অনিশ্চয়তার ঊর্ধ্বে উঠে গভীরভাবে সবকিছু বুঝে নিজেকে ভয়, উদ্বেগের ঊর্ধ্বে রাখতে শিখেছে। মানুষের জীবনে মৃত্যুই একমাত্র নিশ্চিত সত্য, আর কোনো কিছুই নিশ্চিত বা অবধারিত নয়। ফিলোসফি মানুষকে গভীরভাবে চিন্তা করতে শেখায়, প্রশ্ন করতে শেখায় সত্যি, মিথ্যে, ন্যায়, অন্যায় এই সব কিছুকে। যেহেতু মানুষের জীবনে মৃত্যু অবধারিত, তাই এই মহার্ঘ জীবনকে মানুষ যাতে খুব অর্থবহ উপায়ে বাঁচতে পারে, ব্যবহার করতে পারে, ফিলোসফি সেটাই আমাদের শেখায়। ফিলোসফিতে আমরা নানা রকম গভীর অর্থবহ প্রশ্ন করি, যেমন জীবন কি, সময় কি, সময় কি নির্দিষ্ট কোনো একটা শুরু আছে, ঈশ্বর কি আছে, কি করেন ঈশ্বর, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কেন ন্যায়, কেন অন্যায়, আমাদের কি করা উচিত, আমাদের কি কি কাজ করা উচিত নয়, এই সব আর কি। সাধারণত বিজ্ঞান আমাদের এই সব প্রশ্নের জবাব দিতে পারে না, তাই এই সব প্রশ্নের উত্তর দর্শনই আমাদের দেয়। দর্শনের বেশ কয়েকটা ভাগ আছে: মেটাফিজিক্স, লজিক, এপিস্টেমোলজি, এথিক্স, এস্থেটিক্স এবং পলিটিক্যাল ফিলোসফি। মেটাফিজিক্স হচ্ছে সেই দর্শন যার সাহায্যে রিয়ালিটি বা বাস্তবতার স্ট্রাকচার বা কাঠামোকে আমরা বুঝতে পারি। এখানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের চর্চা করা হয়। মেটাফিজিক্স, যেটা ফিজিক্সের নাগালের বাইরে, যা কিছু বা যেসব বিষয় ফিজিক্সের সাহায্যে বোঝা যায় না, সেই সব বিষয়কেই মেটাফিজিক্সের আন্ডারে আলোচনা বা চর্চা করা হয়। মেটা শব্দের অর্থ বিয়ন্ড, অর্থাৎ মেটাফিজিক্স অর্থাৎ ফিজিক্সের নাগালের বাইরে যে সমস্ত বিষয় চর্চা করা হয় সেগুলো মেটাফিজিক্সের আন্ডারে পড়ে। যেমন মানব সত্তা, ঈশ্বরের অস্তিত্ব, আইডেন্টিটি, জ্ঞান, সময়, স্পেস, এই সমস্ত কিছু। কোন বিজ্ঞানী আমাদের জানাতে পারে না যে ঈশ্বর সত্যি আছে না নেই।
এই কাজটা মেটাফিজিক্স করে। দর্শনের পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট শাখা হলো এপিস্টেমোলজি। এই এপিস্টেমোলজি আসলে চর্চা করে থিওরি অফ নলেজ নিয়ে। নলেজের অর্থাৎ জ্ঞানের বিভিন্ন তত্ত্ব নিয়ে, জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করে এপিস্টেমোলজি। যেমন নেচার, অরিজিন, নলেজ, এগুলো হচ্ছে এপিস্টেমোলজির আলোচনার বিষয়বস্তু। প্রকৃতি কি, কেমন, আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে, জ্ঞান কাকে বলে, এই সমস্ত কিছু। আর একটা শাখা আছে, সেটার নাম হচ্ছে এথিক্স। বিভিন্ন রকমের মরালস অ্যান্ড ভ্যালুস এই শাখায় আলোচনা করা হয়। এখানে আলোচনা করা হয় কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই সব নিয়ে এথিক্স আলোচনা করে। এথিক্সকে বাংলায় বলা যেতে পারে ন্যায় শাস্ত্র বা ন্যায় তত্ত্ব। দর্শনের আরেকটি শাখা হচ্ছে পলিটিক্যাল ফিলোসফি। পলিটিক্যাল ফিলোসফি মূলত পলিটিক্যাল অর্গানাইজেশন এবং পলিটিক্যাল আইডিয়াস গুলোকে নিয়ে আলোচনা করে। যেমন রাষ্ট্র কি, রাষ্ট্রের প্রয়োজনীয়তা আছে কিনা, রাষ্ট্র কিভাবে চলবে, বিভিন্ন রাষ্ট্রের কনসেপ্ট, গণতন্ত্র, সামন্ততন্ত্র, ধনতন্ত্র, সাম্যবাদ, এই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করে পলিটিক্যাল ফিলোসফি। এর বাইরেও এস্থেটিক্স বলে দর্শনের আরেকটা শাখা আছে। এই শাখাটা মূলত নেচার অফ বিউটি নিয়ে আলোচনা করে। মানে সৌন্দর্য কাকে বলে, সৌন্দর্যের সংজ্ঞা কি, সৌন্দর্যের ডেফিনেশন কি, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই পৃথিবী বা প্রকৃতির যে জিনিসকে দেখি সেটা আমাদের বোধের উপরে গিয়ে যে ছাপ ফেলে সেটাকে বলা হয় পারসেপশন। এই পারসেপশন নিয়েও এস্থেটিক্স আলোচনা করে। সেন্সরি ডাটা নিয়ে এস্থেটিক্স আলোচনা করে। এরপরে আছে লজিক বলে আরেকটা শাখা, যেখানে মূলত স্টাডি অফ কারেক্ট রিজনিং এই বিষয় নিয়ে চর্চা করা হয়। অর্থাৎ কিভাবে সঠিক পদ্ধতিতে যুক্তি বুদ্ধি দিয়ে আমরা কোনো একটা বিষয়কে বুঝতে, ব্যাখ্যা করতে বা বিশ্লেষণ করতে পারি, সেইটাই হচ্ছে এই লজিকের আলোচ্য বস্তু। এরপর আমরা দেখব কেন আমরা ফিলোসফি পড়ব, আমাদের ফিলোসফি পড়া উচিত কেন। সত্যি তো আমরা শুধু শুধু কেন ফিলোসফি পড়তে যাব, আমরা তা থেকে কি পাবো সেটাও তো আমাদের জানতে হবে। ফিলোসফি মূলত আমাদের ভাবতে শেখায়, ভাববার স্বাধীনতা, ভাববার স্বাধীনতার আকাশ আমাদের সামনে তৈরি করে দেয়। আমাদের প্রত্যেকটা ভাবনাকে, নিজেদের ভাবনা এবং অন্যদের ভাবনা, সকলের ভাবনাকেই প্রশ্ন করতে শেখায়। প্রশ্ন করে সেই ভাবনাকে, বিশ্বাসকে যাচাই করে তবেই সেটাকে গ্রহণ বা বর্জন করতে শেখায় আমাদের ফিলসফি। মরাল বা এথিক্যাল ইমপ্লিকেশন নিয়েও যে কোনো কিছুর চর্চা করে
সেই বিষয়ে ভাবতে শেখায় ফিলসফি। মানে কোন একটা বিষয় ঠিক কিনা, ন্যায়সঙ্গত কিনা, এথিক্যাল কিনা, তার তাৎপর্য কি, এটা বোঝাতেই ফিলসফির দরকার পড়ে। আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেক সময় ভাবতে হয়, আচ্ছা আমরা এই কাজটা করছি, এটা কি মরাল, এটা কি এথিক্যাল, কিভাবে এটা এথিক্যাল বা কিভাবে এটা আনএথিক্যাল। তো ফিলসফি আমাদের সেই বোধটা, সেই সচেতনতাটা আমাদের মধ্যে তৈরি করে। সেই মানুষই একজন প্রকৃত মানুষ যে আত্মসচেতন, যে জানে একজন মানুষের কি করা উচিত আর কি করা উচিত নয়। ফিলসফি আমাদের সেলফ অ্যাসেসমেন্ট করতে শেখায়, সেলফ ভ্যালুয়েশন করতে শেখায় এবং সেলফ অ্যাওয়ারনেস তৈরি করে আমাদের মধ্যে। কত গভীরভাবে মানুষ ভাবতে পারে, কত ডেপথে গিয়ে একটা বিষয় সম্পর্কে মানুষ ভাবতে পারে, সেটা মূলত ফিলসফি আমাদের শেখায়। এছাড়াও একটা মানুষ কতখানি ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারে, জটিলভাবে চিন্তা পদ্ধতি ফলো করতে পারে, চিন্তা করতে পারে, সেটাও ফিলসফি আমাদের শেখায়। যে আত্মসচেতন সেই গভীরভাবে চিন্তা করতে পারে, বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করতে পারে, আর বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করলে তবেই একজন ব্যক্তির সঠিকভাবে ব্যক্তিত্বের বিকাশ হয়, পার্সোনালিটির মধ্যে একটা ডেপথ তৈরি হয়, সেই মানুষটি, সেই ব্যক্তিটি সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। একজন ডাক্তার যেমন মানুষের শরীরকে অপারেশন করে, ঠিক সেই রকম দার্শনিকরা জীবন ও সমাজকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিশ্লেষণ, ব্যাখ্যা করে থাকে। ফিলসফি পড়লে আমরা আমাদের জীবনের সমস্যাগুলোকে নিজেরাই সঠিকভাবে সমাধান করতে পারি। ঠিক এই কারণেই এখনকার দিনে অনেকেই মনে করে যে ফিলসফিটা স্কুল লেভেলে একটু কম বয়স থেকেই শেখানো বা চর্চা করানোটা খুবই জরুরি, যাতে একটা মানুষ তার জীবনের ভ্যালু বুঝতে পারে এবং তার জীবনটাকে অর্থবহ করে তোলার জন্য যা যা কিছু করার দরকার সেই দিকে তার চিন্তা ভাবনাকে প্রসারিত করতে পারে। ভিডিওটা এই অবধি যদি কেউ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেতে পারেন। বি কিউরিয়াস, বি জিনিয়াস, সেলিব্রেট ইউর লাইফ ইন আ প্রপার ওয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কি কি বিষয়ে জানতে আগ্রহী সেটা এখানে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তীকালে চেষ্টা করব আপনাদের পছন্দমতো বিষয়ে ভিডিও করতে। আজ তাহলে আসি, টাটা।